আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্সে কাল লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন খালেদা জিয়া। চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, সফর সঙ্গী 14 জন। অন্তর্বর্তী সরকারের গঠন বৈধ, হাইকোর্টের রায় বহাল রেখে লিভ টু আপিল খারিজ। বৈধতা নিয়ে আর প্রশ্ন তোলার সুযোগ নেই বললেন অ্যাটর্নি জেনারেল। রেভলিউশনারি থিওরিতে যারা বিজয়ী শক্তি, বিজয়ী উত্তর পরিবেশে এই দেশ কিভাবে চলবে, এদেশের আইন কিভাবে চলবে, এদেশের নির্বাচন কিভাবে চলবে সেটা 64 জেলার এসপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। জুলাই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার নির্বাচনে নিরপেক্ষ ভূমিকার নির্দেশ। এবারের নির্বাচন হলো এমন নির্বাচন তারা স্মরণ করবে বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম, এটা এরকম, তারা নানা দেশে এটা বলবে, এরকম একটা নির্বাচন। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা। ইন্টারনেট বন্ধ করে জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞে সহায়তার অভিযোগ। নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের ইজারা দেয়া ইস্যুতে হাইকোর্টের ভিন্ন মতের রায়। যৌক্তিকতা নিয়ে অ্যাটর্নি ও আইনজীবীদের পাল্টাপাল্টি বক্তব্য। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। কাতার সরকারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল সকাল নাগাদ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সফরসঙ্গী হবেন 14 জন, এর মধ্যে 6 জন চিকিৎসক, 2 জন এসএফএফ সদস্য থাকবেন বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকার গঠন বৈধ, হাইকোর্টের রায় বহাল রেখেই লিভ টু আপিল খারিজ করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। আপিল বিভাগ আদেশে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ এবং গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের হাইকোর্টের আদেশ সঠিক ও যথার্থ। আপিল বিভাগ এই কারণে হাইকোর্টের আদেশে হস্তক্ষেপ করছে না। হাইকোর্টের দেয়া রায়ে কোনো ত্রুটি নেই বলেও পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ। ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। জানান, সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে রাষ্ট্রপতি যে প্রক্রিয়ায় সরকার গঠন করেছেন সেটি মানা হয়েছে। বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, অন্তর্বর্তী সরকার বৈধ, তবে অনুমোদন লাগবে পরবর্তী নির্বাচিত সরকারের। অ্যাটর্নি জেনারেল অবশ্য বলেছেন, পরবর্তী সরকারের অনুমোদন প্রয়োজন হবে না। এদিকে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, আপিল বিভাগের আদেশের পর এই সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশিদ। গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের বৈধতা অবৈধতা নির্ভর করে না, এটা আমাদের সাবমিশন। সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি, ভুল, বেআইনি কোনো কিছু পাননি। এই সরকারের মেয়াদকাল এবং কার্যক্রমকে র্যাটিফাই, অনুমোদন করতে হবে পরবর্তী সরকার গঠিত হওয়ার পরে যে জাতীয় সংসদ গঠিত হবে সেই সংসদের মাধ্যমে। এই রায়ের ফলে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে 3টা ম্যান্ডেট, নির্বাচন, বিচার এবং সংস্কার সম্পর্কের বৈধতার ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে এবং এই নির্বাচন ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 64 জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। প্রফেসর ইউনূস বলেন, নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। কাপুরুষের মতো বসে থাকা নয়, শহীদদের স্বপ্ন পূরণে কাজ করতে হবে। আসন্ন নির্বাচনে পুলিশকে সতর্ক, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন ও গণভোটকে ঐতিহাসিক সুযোগ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন হচ্ছে সমাজের বিল্ডিং কোড তৈরির সুযোগ। যে গণভোট আসছে তা শুধু 5 বছরের মেয়াদী নির্বাচন নয়, এটি আরও গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের এমন এক বিল্ডিং কোড তৈরি করে দেবে যা শত বর্ষ ধরে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এটা ইতিহাসে যেন স্মরণ করে, বাইরের যারা পরিদর্শন করবে, আসবে, পর্যবেক্ষণ দল আসবে, তারা আমাদের খুদ ধরার চেষ্টা করবে, আমাদের এটা হয় নাই, ওইটাই ব্যবহার হলে ভালো হতো বলবে। এবারের নির্বাচন হলে এমন নির্বাচন তারা স্মরণ করবে বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম, এটা এরকম, তারা নানা দেশে এটা বলবে, এরকম একটা নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে, তাদের মাথায় বারে বারে বলবে
এই নির্বাচনের মতো নির্বাচন আমরা কখনো দেখিনি। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার ছেলে এবং তার আইসিটি বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে সহায়তার অভিযোগ আনা হয়েছে। একই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে প্রসিকিউশন। এর শুনানি হবে 10 ডিসেম্বর। দুপুরে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। পরে সেই অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেয় ট্রাইব্যুনাল। বুধবার এই মামলায় তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ ইন্টারনেট ব্ল্যাকআউট করে জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাযজ্ঞে গোপনে সহায়তা করা, যাতে এই সম্পর্কে দেশ ও বিদেশ থেকে কেউ কিছু জানতে না পারে। এছাড়াও কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার পরিকল্পনার অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। 10 ডিসেম্বর তাদের হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রক্রিয়া নিয়ে ভিন্ন মতের রায় দিলেন হাইকোর্ট। দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রায়ে বলেছেন, চুক্তি প্রক্রিয়া অবৈধ, বিদেশি কোম্পানির সাথে চুক্তি করতে পারবে না অন্তর্বর্তী সরকার। আর কনিষ্ঠ বিচারপতি রিটটি খারিজ করে দিয়েছেন। এক্ষেত্রে বিষয়টি তৃতীয় বেঞ্চে পাঠাবেন প্রধান বিচারপতি। 25 নভেম্বর নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে দিয়ে পরিচালনার বিষয়ে করা চুক্তি নিয়ে দায়ের করা রুলের শুনানি শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়। রিটকারীদের পক্ষে শুনানিতে আইনজীবীরা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের নিরাপত্তার সাথে জড়িত। নির্বাচিত সরকার ছাড়া বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দিতে পারে না অন্তর্বর্তী সরকার। পরে অ্যাটর্নি জেনারেল বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকার এই ক্ষমতা রাখে বলেও জানান তিনি। দ্বিতীয় বেঞ্চ একক বেঞ্চ হবে, তিনি যার সাথে সমর্থন করবেন তখন মেজরিটি হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বা সরকার যে পর্যন্ত সুপ্রিম কোর্টের তৃতীয় বিচারপতির রায় না হবে সে পর্যন্ত আগাতে পারবে না। পিউনি জাজ ডিসেন্টিং, প্রিজাইডিং জাজ আমাদের পক্ষে। তো এখন প্রসিডিউরাল ম্যাটার হচ্ছে, দিস ম্যাটার উইল বি রেফার্ড টু অনারেবল চিফ জাস্টিস। তিনি একটা তৃতীয় বেঞ্চে পাঠাবেন, সেই বেঞ্চে আবার শুনানি হবে। মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। 4.1 ছিল কম্পনের মাত্রা। সকাল 6:14 এই কম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল মূলত নরসিংদীর শিবপুরে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ভূমিকম্পটির উৎপত্তিস্থলের দূরত্ব ছিল 38 কিলোমিটার উত্তর পূর্বে। জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় 2 সেনা কর্মকর্তা ও 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি 14 ডিসেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম সহ 2 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজন ভ্যানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আনা হয়। রেদওয়ানুল ছাড়া অপর আসামি হলেন মেজর মোহাম্মদ রাফাত বিন আলম। এই মামলায় পলাতক আসামি ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার